বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে যারা দেখছে সকলকে সালাম ও মোবারকবাদ জানাচ্ছি। আপনি যে প্রশ্নটি করলেন বিগত দিনে আমাদের কেমন ছিল? বিগত দিনটা আমাদের এমন ছিল যে এক আতঙ্ক, মৃত্যুর ভয়, গুমের ভয়, মামলা হামলার ভয়, আ কখন কোত্থেকে কাকে নিয়ে যাচ্ছে, কোন মামলায় ফাঁসিয়ে দিচ্ছে, বাকলিয়ায় কোনো একটা ঘটনা না হলেও সেই ঘটনাকে কেন্দ্র করে বন্দর, পতেঙ্গা, হালিশহর, বিভিন্ন জায়গার মামলা যেগুলা গায়েবী মামলা নামে খ্যাত ছিল। তা আমরা সবসময় একটা আতঙ্কে থাকতাম কখন কিসে আটকে যাচ্ছি। তাছাড়া শুধু প্রশাসন বলতে তো শুধু পুলিশ প্রশাসনই ছিল না, সাথে অনেক গোয়েন্দা বা আরো অনেক মানে গুম করার মতো কিছু বাহিনী ছিল যেগুলো আতঙ্কর চেয়েও আতঙ্ক। পৃথিবীর এমন নজির নেই যে একটা সুস্থ মানুষকে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে গিয়ে গুম করে ফেলা, মেরে ফেলা, খালের পাড়ে লাশ পাওয়া যাওয়া, পরিবার থেকে আলাদা করে ফেলা। মানে সে এক বিভীষিকাময় ইতিহাস। আপনারা জানেন আমাদের সাবেক ছাত্রনেতা নুরুকে কিভাবে ঘর থেকে তুলে এনে বাচ্চার সাথে পরিবারের সাথে সময় কাটাচ্ছিল, ঘুমাচ্ছিল ওই সময়। তাকে তুলে নিয়ে তাকে আ প্রথমে ভেবেছিল পরিবার গ্রেফতার করেছে, পরে দেখা যাচ্ছে পরের দিন সকালে তার লাশ নদীর পাড়ে পাওয়া গেছে। সেই ধরনের আতঙ্কের মধ্যে ছিলাম আমরা। এই যে গণতন্ত্র আন্দোলন করতে গিয়ে, দেশের মানুষের ভাগ্য উন্নয়নের কথা চিন্তা করতে গিয়ে, আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করতে গিয়ে আন্দোলন সংগ্রাম করেছি। দেশের সামগ্রিক উন্নয়ন, মানুষের মানবতার উন্নয়ন চিন্তা করে আন্দোলন করেছিলাম। কিন্তু সে আন্দোলন যে একটা আতঙ্কের বিষয় হয়ে দাঁড়াবে, আপনারা বিগত দিন যদি পর্যালোচনা করেন আপনারা সেটাই দেখতে পাবেন যে প্রতিটা মুহূর্ত যেন একটা মৃত্যু ছায়া আপনার পিছু হাঁটছে। তো আমরা ওই ধরনের পরিস্থিতি পার করে এসেছি। দ্বিতীয় প্রশ্ন, ৫ই আগস্টের পরের দেশ কেমন? আলহামদুলিল্লাহ, ৫ই আগস্টের পরের দেশ আমাদের আশা আকাঙ্ক্ষার দেশ। আমরা বলবো না যে একদম আমরা পরিপূর্ণতা পেয়েছি। এখনো ফেসিস্টদের প্রেতাত্মাগুলা দেশে আছে। তাদের সেটআপ গুলো এখনো পরিপূর্ণভাবে পরিবর্তন হয়নি বা পরিবর্তন করাও এখনো সম্ভব না। এটা সময় সাপেক্ষ ব্যাপার। তারপরও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বর্তমান সরকারের দায়িত্বে আছে। সর্বোচ্চ চেষ্টা করে আইন শৃঙ্খলা সহ সব দিক থেকে প্রতিটা বিরোধী দলকে তাদেরকে উদার মানসিকতার পরিচয় দিয়ে তাদেরকে সংসদে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে তাদের প্রস্তাব নিয়ে দেশকে কিভাবে সবার আগে বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই প্রেক্ষাপটে সেই সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমাদের আমরা যাকে তারুণ্যের অহংকার তারুণ্যের অহংকার তারেক রহমান বলি, তিনি সেই স্বপ্নদ্রষ্টা, তিনি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন অবিরত। ইনশাল্লাহ দেশ পরিবর্তন হতে সময় লাগবে না। সকলের সার্বিক সহযোগিতায় আমরা সুন্দর সবার আগের বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হবে। আমরা আসলে আগের তুলনায় অনেক ভালো আছি। আমরা সুন্দর এক বাংলাদেশের স্বপ্ন দেখছি ইনশাল্লাহ। ৩১ দফা ছিল আমাদের একটা আসলে এটা তারেক রহমান সাহেব রাষ্ট্র কাঠামো, এটা একটা রূপরেখা। এই রাষ্ট্র কাঠামো এটা আমাদের একটা ফিল্ড থেকে তুলে আনা, মানুষের জনমত জরিপ থেকে শুরু করে এবং প্রত্যেকটা ডিভিশনে প্রত্যেকটা বিভাগে এটার গ্রহণযোগ্যতা, এটার কার্যকারিতা কি হবে, এটা একটা অ্যানালাইসিস, একটা থিসিস যেরকম বলে, এটার একটা ফ্রেমওয়ার্ক করার মাধ্যমে ৩১ দফার একটা রূপরেখা তৈরি করেছেন। এবং এটা যখন আপনার প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় যদি মানুষের কাছে বলেন, তৃণমূল পর্যায়ে প্রত্যেকটা ওয়ার্ডে যখন আমরা ৩১ দফার কথা বলি, সেখানে উন্নয়নের কথা বলে, নারীর অধিকারের কথা বলে, সেখানে শিক্ষা ব্যবস্থার কথা বলে, সেখানে আধুনিক যে বহির্বিশ্ব জিও পলিটিক্সের আমরা কিভাবে ওদের সাথে সামঞ্জস্য রেখে আমাদের দেশ এগিয়ে যাবে, বিভিন্ন কিছু সংমিশ্রণ আছে কিন্তু এই ৩১ দফায়। এটা এক কথায় বলা গেলে একটা নির্বাচনী ম্যানিফেস্টো আপনারা ধরে নিতে পারেন। ওটার চমকের কারণে কিন্তু মানুষ ৩১ দফায় আকৃষ্ট হয়ে বিএনপিকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। এটা সুফল মানুষ পাচ্ছে, ইনশাল্লাহ আরো বিশদভাবে এটা পাবে বলে আমি বিশ্বাস রাখি। আচ্ছা, ষড়যন্ত্র চলছে, এই বিষয় নিয়ে আপনার কাছ থেকে একটু জানবো। সরকার ক্ষমতায় এসেছে, ষড়যন্ত্র আসলে এটাকে ষড়যন্ত্র বলা যাবে না। ষড়যন্ত্রটা রাজনীতির একটা
এটা একটা অলংকার, এটাকে ওভারকাম করে কিন্তু আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে হবে। এটা একটা চ্যালেঞ্জ। যদি সেখানে নোংরামি না থাকে, নেতিবাচক কিছু না থাকে, আপনার যারা ষড়যন্ত্র করছে তারা বানের স্রোতে ভেসে যাবে। যদি আপনার লক্ষ্য উদ্দেশ্য সঠিক থাকে, আপনার দেশত্ববোধ থাকে, হ্যাঁ, ইনশাল্লাহ কোনো ষড়যন্ত্র আপনাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। ষড়যন্ত্র থাকুক, বিগত দিনেও ছিল, ভবিষ্যতেও থাকবে, ষড়যন্ত্র থাকবে, কিন্তু আপনার দেশপ্রেমের যে একটা ভিত্তি, যে শক্তি, সেটার প্রেরণায় মানুষ জনগণকে সাথে নিয়ে আপনাকে সবগুলো ওভারকাম করতে হবে, আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে বৃহৎ পরিসরে মানুষকে সেবা দান করা। আমি ওই মানুষের রাজনীতিকে পছন্দ করেছি, রাজনীতিকে ধারণ করেছি। আপনারা জানেন, যারা আমাকে চিনে তারা জানেন, আমার মরহুম পিতা সাবিদুল হক মেম্বার, উনি জাগদল থেকে বিএনপির সাথে ছিলেন। উনি জিয়াউর রহমানের খুবই আস্থাভাজন একজন কর্মী ছিলেন। আমি আমার বাবার সেই রাজনীতি, যে জাগদল থেকে যে রাজনীতি শুরু, সেই রাজনীতি আমার বাবা 2004 সালে ইন্তেকাল করেছেন। আমি আমার বাবার সাথে 2004 সালে তো ওনার দীক্ষিত ওই পথেই হাঁটছি। আমি এখনো পর্যন্ত আমার দলের সাথে সক্রিয়ভাবে কাজ করছি। আমি ছাত্রদল করেছি। আমি ছাত্রদল বাকুলিয়া থানার সিনিয়র সহসভাপতি ছিলাম, ভারপ্রাপ্ত সভাপতি ছিলাম, পরবর্তী মহানগর যুব দলের সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক ছিলাম। তারই ধারাবাহিকতায় দল 2020 সালে আমাকে একক প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছিল। আমি আমার সর্বোচ্চ দিয়ে আমাদের নির্বাচনটা ছিল আমাদের একটা আন্দোলন সংগ্রামের অংশ হিসেবে নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি। আপনারা জানেন, আমার এলাকায় সবাই জানে, প্রতিটা মানুষ এবং আমার নেতাকর্মীরা জানে আমার উপর কিভাবে তারা অমানসিক নির্যাতন করেছিল। প্রশাসনিক ভাবে আমার বাসায় 25-30টা করে মোটরসাইকেল পাঠাতো প্রতিদিন। আমাকে এমন কোনো কাজ নাই, এমন কোনো টর্চার নাই যে তারা করে নাই। আমার প্রাণ নাশের হুমকি দিয়েছে। চৌধুরী আলমের মতো আমাকে গুম করে ফেলার তারা একটা পরিকল্পনা করেছিল, হুমকি পাঠিয়েছে। এগুলো আমার নেতৃবৃন্দরা জানে। তো ইনশাল্লাহ দল যদি আমাকে এবারও আহ সমর্থন দেয়, আমার নির্বাচন করার সুযোগ দেয়, ইনশাল্লাহ আমি নতুন প্রজন্মকে সাথে নিয়ে, আপনারা জানেন বাকুলিয়া একটা সুন্দর একটা জায়গা, বৃহত্তর বাকুলিয়ার মধ্যে, 3 বাকুলিয়ার মধ্যে পূর্ব বাকুলিয়াটা হচ্ছে একদম সুজলা সুফলা, একদম গ্রিন ক্লিন হেলদি সিটি, প্রতিটা যেখানে বাস্তবায়ন করা সম্ভব পরিকল্পিতভাবে। আমি সেই ওয়ার্ডের বাসিন্দা। আমার মরহুম দাদা ওই ওয়ার্ডের চেয়ারম্যান, তখন তাকে চেয়ারম্যানকে প্রেসিডেন্ট বলতো। আমার বাবাও নির্বাচিত মেম্বার ছিলেন। আমার জেনারেশনে এসে যদি মানুষ আমাকে সহযোগিতা করে, দোয়া করে, আমাকে নির্বাচনে বিজয়ী করে, আমি আমার দলের সর্বস্তরের লোক সকলকে সাথে নিয়ে একটা হেলদি একটা ওয়ার্ড গঠন করব। আমাদের পর্যটন ওয়ার্ড হিসেবে এটা যেন চট্টগ্রামের মধ্যে 1 নাম্বার একটা সুন্দর গোছালো একটা ওয়ার্ড হয়, সেই লক্ষ্যে আমি কাজ করব ইনশাআল্লাহ। আমার এলাকার মানুষের কাছে আমার অনেক প্রত্যাশা। আমি আপনাদের সন্তান, আপনাদের উদ্দেশ্যে বলছি, আমি কারো ভাই, কারো বন্ধু, কারো প্রতিবেশী, কারো আত্মীয়। আপনাদের চোখের সামনে আমার বেড়ে ওঠা, আমার চাল চলন আচার আচরণে আর দেখবেন, খবর নিবেন, আমি কোনো ধরনের অনৈতিক কোনো কাজে জীবনে সম্পৃক্ত হই নাই। বরঞ্চ আমার অতীত ইতিহাস দেখবেন, আমি একজন ক্রীড়ামোদী, ক্রীড়া সংগঠক, আমি একজন সামাজিক ব্যক্তিত্ব। আমি সবসময় চেয়েছি এলাকার মানুষের সাথে মিশে থাকতে। আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি সামাজিক সংগঠনগুলোর সাথে সম্পৃক্ত ছিলাম। আমি যখন মানুষকে সেবা দেওয়ার, বৃহৎ পরিসরে সেবা দেওয়ার চেষ্টা করছি, তখন আমি রাজনৈতিক পরিমণ্ডল থেকে হওয়ার জন্য আশা ব্যক্ত করছি। আপনারা যদি আমাকে আপনাদের মূল্যবান ভোট দেন, আপনারা দোয়া করেন, ইনশাল্লাহ আমি হতে পারলে আমি আপনাদের সে মনের কাঙ্ক্ষিত আশা ইনশাল্লাহ আমি পূরণ করতে পারবো বলে আমি বিশ্বাস করি। কারণ আমি আপনাদেরই সন্তান। আপনাদের উন্নয়ন, এলাকার উন্নয়ন মানে আমার উন্নয়ন। আমার এলাকা মাদক মুক্ত থাকবে, আমার এলাকায় শিক্ষিতের হার বাড়বে, আমার এলাকায় সুন্দর একটা পরিকল্পিত একটা ওয়ার্ড হবে। আপনাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করা মানে আমার নিজের স্বপ্ন বাস্তবায়ন করা। ইনশাআল্লাহ আমরা সবাই যদি একসাথে থাকি, আমরা যদি সঠিক ব্যক্তিটাকে সেবা করার সুযোগ দিই, তাহলে নিশ্চয়ই আমার ওয়ার্ডটা সুন্দর হবে। আশা করি সেই সুযোগটা আমাকে দিবেন, আমি আপনাদের সেবা করতে চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।